আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। লেটস স্লিপ ফুটবলের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আমি ইশরাফ রাজি আপনাদের সাথে। প্রায় 2 সপ্তাহ হতে চললো ইতালি আহ, পরপর তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করে গেল বসনিয়া হার্জেগোভিনার কাছে হেরে। এটা নিয়ে আসলে এখনো পর্যন্ত বেশ কাটাছেঁড়া চলছে, গবেষণা চলছে এবং সেটা হওয়াই স্বাভাবিক। ইতালির মতো একটি দল 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তৃতীয়বারের মতো পরপর তৃতীয়বারের মতো বিশ্বকাপে তাদের থাকতে না পারাটা আসলেই মেনে নেওয়া একটু মুশকিল। সেটা ইতালির সাপোর্টারদের জন্য তো অবশ্যই। ইতালির সাপোর্টার যারা না, যারা ফুটবলের ভক্ত, ইতালির মতো একটি সুপার পাওয়ার কে নিয়েই ওয়ার্ল্ড কাপ হোক, এটাই সবার চাওয়া থাকে। তো ইতালি এই ভরাডুবির কারণ নিয়ে অনেক রকমই আলোচনা হচ্ছে, ফুটবলীয় অফুটবলীয় অনেক রকমই আলোচনা হচ্ছে। অফুটবলীয়র মধ্যে রাজনৈতিক প্রভাব, অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসে থাকা এরকম যেমন আছে, আবার জিদানের অভিশাপের কারণে আহ, ইতালির এই এগোতে না পারার অভিশাপটাও আছে, যে সরি পার্সপেক্টিভটাও আছে, যেটা বলছে অলৌকিক বিষয় আর কি। আহ, সব ধরনের ব্যাখ্যা এবং পুরোটাই আসলে ফেলে দেওয়ার মতো না। আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন সবগুলোকে আপনি রিজন পাবেন। তো যাই হোক, শেষ পর্যন্ত ফুটবল হলো গিয়ে বলের খেলা, ফুটবলীয় ব্যাখ্যা অবশ্যই একটা থাকবে এরকম একটা রেজাল্টের পিছনে। তো আমি চেষ্টা করছি আজকে এই ইতালির এই ফুটবলের এই যে এই ডিক্লাইনের পিছনে ফুটবলীয় রিজন কি, সেটা নিয়ে একটু আলোচনা করা। ফুটবলীয় রিজনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, সেটা হচ্ছে আহ, একটা প্রপার জেনারেশন দাঁড়া করাতে না পারা, পাইপলাইনে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার না পাওয়া, আহ, ইতালির যে লিগ সিরিয়া, এক সময় আমাদের খুবই ফেভারিট একটা লিগ ছিল। এখনো সিরিয়া, আমি ব্যক্তিগতভাবে সিরিয়া খুবই পছন্দ করি, বাট সিরিয়ার মান নেমে যাওয়া এটা একটা কারণ। ডোমেস্টিক ফুটবল স্ট্রাকচারে, ক্লাব ভিত্তিক স্ট্রাকচারের কিছু দুর্বলতা আছে অনেক ক্লাবেরই। গুরুত্ব মানে বড় বড় ক্লাবেরই নিজস্ব স্টেডিয়াম নেই, এটাও একটা কারণ হিসাবে ধরা যায়। আর ইতালির যে ফুটবলের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন কারা চালাচ্ছে এবং সেটা রাজনৈতিক প্রভাব কেমন, সেটা অফুটবলীয় আলোচনা হলেও ফুটবলের সাথেই রিলেটেড। তো এরকম আহ, যে কোনো একটা কারণও যদি হতো, মানে একবার হয়তো মিস করতে পারে, পরপর 3বার যখন মিস করে তখন আসলে একটা কারণের এই যতগুলা কারণ আলোচনা করলাম, একটা কারণের কারণ কারণে হচ্ছে, এটা বিশ্বাস করা মুশকিল। সবগুলোই কার্যকর আছে বলে আমি মনে করি। একটা একটা করে যদি আলোচনা করি, প্রথমেই আসি আহ, একটা প্রপার জেনারেশন দাঁড়া করাতে না পারা। দেখেন আপনি, লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 2006 ইতালি চ্যাম্পিয়ন হয়েছিল, সেখান থেকে শুরু করে 2022-তে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন টিমেই জেনারেশন এর একটা দীর্ঘদিন ধরে একটা জেনারেশন তারা একসাথে খেলে এবং সাকসেসফুল হওয়ার কিছুটা আপনি নিদর্শন পাবেন। যেমন 2010-এ স্পেনের ক্ষেত্রে স্পেনের জেনারেশনটা দাঁড় হওয়ার সাথে সাথেই ওরা অবশ্য 2008-এ ইউরো জিতে গেল এবং 2010-এ তারা বিশ্বকাপ জিতলো এবং পরবর্তীতে 2012-এ আবার ইউরো, ওয়ার্ল্ড কাপ, ইউরো, একটা সাইকেল তারা। এই জেনারেশনটা যখন জাভি, ইনিয়েস্তা, ফার্নান্দো তোরেস, ডেভিড ভিয়া, ক্যাসিয়াস, তাদের জেনারেশনটা আসলে যখন দাঁড়ানোর সাথে সাথেই তারা সাকসেস পেয়ে যায়। 2014-এ জার্মানি অ্যাবসলিউট একটা এক্সাম্পল। এখানে 2006-এ তাদের নিজেদের মাটিতে বিশ্বকাপ জিততে পারেনি তারা,
এরপর থেকেই তারা আসলে 2006 এর সেই জেনারেশনটাকেই তারা এগিয়ে নিয়ে যায়। 2010-এ তারা সেমিফাইনাল খেললো, এবং 2014-এ সেই বাস্তিয়ান শোয়ানস্টাইগার, টমাস মুলার, মিরোস্লাভ ক্লোজা, আহ, ম্যানুয়েল নায়ার, আহ, এবং সেই সাথে তারা কিছু সিনিয়র ছিলেন, এবং সেখানে মেসুত ওজিল মেসুত ওজিল ছিলেন। তার সাথে টনি ক্রুজ এবং আহ, সেমি খেদিরা, এরকম আরো কয়েকজন ইয়াংস্টার মিলে সেই জেনারেশনটাকে ফুলফিলমেন্ট দিয়েছিলেন। 2018-এ ফ্রান্স একদম ইয়াং টিম, দিদিয়ার দেশমের নেতৃত্বে সেই ইয়াং টিম কিলিয়ান এমবাপের উত্থানিত 2018 ওয়ার্ল্ড কাপে। কিন্তু এই 2018 তারা একটা ইয়াং টিম জেনারেশন হিসাবে, একটা টিম হিসাবে যখনই দাঁড় হলো, 2018-এ তারা ওয়ার্ল্ড কাপ জিতে গেল। এবং এই টিম মোটামুটি কম বেশি এই টিমটাই তারা 2022-তে এনেছিল, এবং সেখানে তারা রানার্স হয়। এবং 2022-তে আর্জেন্টিনার এই জেনারেশনের উত্থানটা ওয়ার্ল্ড কাপেই আসলে এটা আবিষ্কার করা গিয়েছিল। ওয়ার্ল্ড কাপের আগে ম্যাকেলিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, তারা যে এরকম একটা সাকসেসফুল জেনারেশনে পরিণত হবেন, এটা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার পরে তখন দেখা গেল। তো ইতালির ক্ষেত্রে, ইতালি 2006 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমটা আপনারা যদি খেয়াল করে দেখেন, সেটা কিন্তু একটা জেনারেশন হিসাবেই তারা দাঁড়া হয়েছিল, বিশেষ করে তাদের ডিফেন্সে, যেটা ইতালির ঐতিহ্য ছিল। ঐতিহ্য ছিল, এটা বলতেই হচ্ছে, সেই আলোচনায় আসছে। আহ, যেমন নেস্তা, কানাবারো, জাম্ব্রোতা, কামারানিসি, এরকম ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার ছিলেন। সেই সাথে ফরওয়ার্ডে ছিলেন টটি, আহ, এবং সেখানে লুকাটনি ছিলেন তাদের স্ট্রাইকার। ফিলিপ্পো ইনজাগি তখনও খেলছেন, টিমে ছিলেন। আলেসান্দ্রো দেল পিয়েরোর কথা অবশ্যই বলতেই হয়। মিডফিল্ডে ছিলেন গাতুসো। তারা কিন্তু তখন মোটামুটি সিনিয়র স্টার অনেকদিন থেকেই, তারা 2002 ওয়ার্ল্ড কাপেও এর মধ্যে অনেকজনই ছিলেন। তো তারা একটা জেনারেশন করিয়েছিল ইতালি, এবং আহ, আহ, সেটাই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল 2006-এ। একটা এরকম একটা জেনারেশন দাঁড়ালে সাধারণত তিনটা ওয়ার্ল্ড কাপ যদি তারা খেলে নিতে পারে, যদি 2021 এই যে এরকম একটা জেনারেশন দাঁড়ায়, সেই জেনারেশনের 5-6 জন যদি জাতীয় টিমে তারা কন্টিনিউয়াস খেলে যেতে থাকেন ক্যারিয়ার লং, সেখানে কিন্তু একটা মোটামুটি তিনটা ওয়ার্ল্ড কাপ, মানে 12 বছর আহ, একটা জেনারেশন মোটামুটি তিনটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে। সেদিক থেকে আপনি হিসাব করে দেখেন, 1970-তে ইতালি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছিল, ব্রাজিলের কাছে তারা হেরেছিল সেই ওয়ার্ল্ড কাপ ফাইনালে, মেক্সিকো ওয়ার্ল্ড কাপ। সেখান থেকে কিন্তু প্রতি 12 বছর পর পর আপ টু 2006 তারা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে। 72 পর 1982-তে সেখানে আহ, একটা জেনারেশন, সেটা একটা জেনারেশনের সাকসেস ছিল। 1982 ওয়ার্ল্ড কাপে পাওলো রসি, বারগবি, দিনো জফ, তারা বেশ আগে থেকেই আহ, এই ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত হয়েছিলেন। 1994-এ, 82 পরে 12 বছর পরে 1994-এ ইতালি ওয়ার্ল্ড কাপ হলো। সেখানে অবশ্য একটা জেনারেশনের, সেটা একটা মানে লং টার্ম জেনারেশনের ফলাফল, এটা বলার সেরকম উপায় নেই। এর কারণ, কারো যদি মনে থাকে, ওই ওয়ার্ল্ড কাপে আসলে রবার্তো বেজ্জিওকে বাদ দিলে ইতালি টিমের আসলে কিছুই থাকে না। আপনাদের মনে থাকার কথা। আহ, তারা আমার বয়সী, তাদের মনে থাকবে হয়তো। আহ, তারা গ্রুপ রাউন্ডে তৃতীয় হয়ে রাউন্ড অফ 16 গিয়েছিল। 94-এর কথা বলছি, তখন 24টা টিম ছিল, 6টা গ্রুপ, এবং 6টা গ্রুপের তৃতীয়দের মধ্যে 4টা তৃতীয় স্থানীয় টিম তারা পরের রাউন্ডে যেতে পেরেছিল। ইতালি ওয়াজ ওয়ান অফ দেম। তাদের গ্রুপ মেম্বার ছিল মেক্সিকো, নরওয়ে এবং আয়ারল্যান্ড। সেখানে নরওয়ে বাদ পড়েছিল, মেক্সিকো গ্রুপ চ্যাম্পিয়ন ছিল, আয়ারল্যান্ড গ্রুপ রানার্স আপ, ইতালি ছিল গ্রুপের থার্ড।
এবং নকআউট পর্যায়ে যাওয়ার পরে রবার্তো বেজ্জিও ম্যাজিক তারা সেকেন্ড রাউন্ড অফ 16-এ নাইজেরিয়াকে হারিয়েছিল রবার্তো বেজ্জিওর 2 গোলে। সেকেন্ড রাউন্ডে স্পেনকে তারা হারিয়েছিল, সেখানে রবার্তো বেজ্জিওর 1 গোল ছিল, এবং সেমিফাইনালে বুলগেরিয়াকে টু 2-1 হারিয়েছিল। 3টা ম্যাচে তারা 2-1 জিতেছিল। এই 6টা গোলের মধ্যে রবার্তো বেজ্জিওর ছিল 5টা গোল। এবং ফাইনালে সেই বেজ্জিওই পেনাল্টি, টাইব্রেকারে পেনাল্টি মিস করে সেই একটা হতাশার ছবি আমাদের ফুটবল রোমান্টিকদের কাছে সেটা একটা স্থায়ীভাবে সেটা একটা স্থান পেয়েছে আর কি। তো 94-এর পরে 2006-এ তারা চ্যাম্পিয়ন হলো। 2006 এর পরে, এরপরে যারা ফুটবলের রেগুলার খোঁজ খবর রাখেন, আহ, ইতালির কোনো ওয়ার্ল্ড ক্লাস স্টারের নাম মুখে আসবে আপনাদের? আমার মনে হয় না। আমি তো মনে করতে পারছি না ইতালির চিয়েলিনি, বাস্তনি, এরকম কয়েকজন আছে তো, মানে আপনি ডেফিনেটলি যে কোনো সময় 2010-এর ডিকেইডের বলেন, বর্তমান সময়ে বলেন, যখন সে খেলেছিল তখন সেরা 10 জন ডিফেন্ডারে বললে আমি, আমার মনে হয় না চিয়ালিনির নাম আসবে। বাস্তনি এখনো খেলছেন, আমার মনে হয় না আপনি সেরা 25 জন ডিফেন্ডারের নাম বললে একজন ইতালির আহ, 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 কোনো ডিফেন্ডারের নাম আসবে। এবং ফরওয়ার্ডদের মধ্যেও লিভারপুলের সাপোর্ট, ইংলিশ প্রিমিয়ার লিগ যারা ফলো করেন তারা হয়তো আর্সেনালের ডিফেন্ডার নামটা মনে আসছে না। আহ, তার নামটা হয়তো অনেকে বলতে পারবেন, কিন্তু এর বাইরে ইটালির দোনারুমা ছাড়া আসলে ওয়ার্ল্ড ক্লাস স্টার খুব কমই আছে। এর মধ্যে একটা আহ, ঘটনাও আছে, সেটা হচ্ছে 2020 ইউরো ইতালি চ্যাম্পিয়ন হয়েছিল। সেই টুর্নামেন্টে কয়েকজন অবশ্য ভালো খেলেছে। চিয়েলিনি ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, এবং ফরওয়ার্ড লাইনে চিরো ইমোবিলে এবং লরেন্সো ইনসিগনিয়ে ছিলেন। আহ, তারপর আহ, আচেরবি ছিলেন, এরকম আরো কয়েকজন ছিলেন, বেশ নজর, স্পিনারজোলা ছিলেন, রাতেগি, তারা অনেকেই ছিলেন এবং যথেষ্ট ভূমিকা রেখেছেন, এবং ইট ওয়াজ এ টোটাল টিম এফোর্ট। কিন্তু সেখানেও একটা ক্যাচ আছে, সেই প্রসঙ্গে আসছে। তো ইতালি আসলে ওয়ার্ল্ড ক্লাস কোনো স্টার তারা দাঁড় করাতে পারেনি এই গত কয়েক বছরে। 2006 ওয়ার্ল্ড কাপের পরেই বেসিক্যালি মারিও বালোতেলির কথা বলতে পারে। 2014 ওয়ার্ল্ড কাপে সে ছিল, ইতালি ফার্স্ট রাউন্ডে আউট হয়েছিল। বালোতেলি অবশ্য ভালোই খেলেছিলেন, বাট he was in the headlines for wrong reasons. Very frequently he had been in the headlines for wrong reasons. তো এই যে পাইপলাইনে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দাঁড় করাতে না পারা, এটা তো এমনি এমনি প্লেয়ার তো আর গাছে ধরে না, সরল বাংলায় বললে। প্লেয়ার বানানোর যে মেকানিজম, সেই মেকানিজম তাহলে ফেইলিয়ার ছিল। এটা আসলে আহ, এখানে অনেকে আহ, ইতালির বেশিরভাগ ক্লাবেরই নিজস্ব স্টেডিয়াম না থাকার কথা বলেন, এবং নিজস্ব স্টেডিয়াম না থাকার কারণে তারা একাডেমি ডেভেলপ করছে না, এটা সত্যি। ইতালির একমাত্র জুভেন্টাসের বর্তমানে তাদের একটা নিজস্ব মাঠ আছে। এই কয়েক বছর আগে, 4-5 বছর আগেও টোরিনো এবং জুভেন্টাস ওদের সরকারি সরকারি মালিকানাধীন একটা স্টেডিয়ামে তারা ভাগ করে খেলতো। এবং ইন্টার মিলান এবং এসি মিলান যে স্যান সিরোতে খেলে, সেটাও একটা মিউনিসিপালিটির স্টেডিয়াম, তারা ভাড়া নিয়ে খেলে। আহ, একই কথা রোমা এবং লেজিও, তারাও রোমের অলিম্পিক স্টেডিয়াম যেটা, সেটা তারা শেয়ার করে এবং ভাড়া নিয়ে খেলে। এটাকে আমি আসলে বড় কোনো রিজন মনে করি না। এটা মানে তাদের নিজস্ব মাঠ হিসাবেই তারা ইউজ করতে পারে, এবং মানে ভাড়া নিয়ে খেলছে বলে আহ, যে বিভিন্ন সুবিধা দিয়ে তারা কম পাবে, এটা আসলে আমি মনে করি না। তবে এটা সত্য, একাডেমি, আপনি যদি প্রপার একাডেমি করে এবং সেখান থেকে ইয়াং প্লেয়ারদের স্কাউটিং করে তাদের ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে স্টেডিয়াম আপনাকে বাড়তি, নিজস্ব স্টেডিয়াম আপনাকে বাড়তি সুবিধা দেবে, এখানে কোনো সন্দেহ নেই।
এটা বুঝতে হলে রকেট সায়েন্টিস্ট হতে হবে না। তো একাডেমি স্ট্রাকচার ইটালির দুর্বল, এটার পিছনে স্টেডিয়াম না থাকা একটা কারণ হতে পারে। তবে তারপরও আহ, ইউরোপের বিভিন্ন দেশে একাডেমি আছে, সেখানে তারা প্লেয়ার সাপ্লাই দেওয়ার মেকানিজমটা ঠিক রাখলেও বিভিন্ন দেশে, নেদারল্যান্ডে আয়াক্স আছে, জার্মানিতে বরুসিয়া ডর্টমুন্ড, স্টুটগার্ট এবং ফ্রাঙ্কফুর্ট, এদের একাডেমি গুলা বিখ্যাত। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকগুলো ক্লাবই আছে তাদের একাডেমি গুলো আসলে অনেক প্লেয়ার প্রডিউস করে। তো ইতালির সেখানে একটা ঘাটতি আছে, এটার একটা বড় ভূমিকাও আছে ইতালির এই পতনে। তবে ব্যক্তিগতভাবে আমি সবচেয়ে যে দুটো রিজনকে আমি সবচেয়ে বড় মনে করি, সে দুটো হচ্ছে তাদের অযোগ্য লোক তাদের সব গুরুত্বপূর্ণ পজিশনে বসে আছেন। দেখেন 2010-এ ইতালি ফার্স্ট রাউন্ডে আউট হয়ে গেল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা গ্রুপের লাস্ট হলো। এবং গ্রুপের প্রতিপক্ষ কারা কারা ছিল আপনাদের অনেকেরই মনে থাকার কথা, প্যারাগুয়ে, নিউজিল্যান্ড এবং আমি যদি ভুল করে না থাকি স্লোভাকিয়া। সেখান থেকে প্যারাগুয়ে এবং স্লোভাকিয়া থ্রু করেছিল, নিউজিল্যান্ড হয়েছিল থার্ড, ইতালি জাস্ট দুইটা ড্র নিয়ে 2 পয়েন্ট নিয়ে তারা লাস্ট হয়েছিল। এখানে আহ, এর পরে পরেই ইতালির এই ফুটবলের আহ, যে নড়ে চড়ে বসেছিল তারা, রবার্তো বেজ্জিওকে তারা দায়িত্ব দিয়েছিল আহ, এটাকে থেকে একটা ওয়ে আউট বের করা। রবার্তো বেজ্জিও আহ, দীর্ঘদিন এটা নিয়ে কাজ করেছেন এবং তিনি 900 পৃষ্ঠার একটা রিপোর্ট সাবমিট করেছিলেন। রিপোর্ট বলতে প্রেসক্রিপশন, 900 পৃষ্ঠার প্রেসক্রিপশন। সেখানে বেসিক্যালি গুরুত্ব যে বিষয়গুলোতে দেওয়া হয়েছিল সেগুলো ছিল ক্লাবগুলোর স্টেডিয়াম স্ট্রাকচার দাঁড় করানো, টু প্রমোট একাডেমি ডেভেলপমেন্ট, এবং আহ, রাজনৈতিক আহ, প্রভাব থেকে ফুটবলকে দূরে রাখার একটা প্রপোজিশন ছিল। আর আহ, আরো কিছু প্রপোজিশন ছিল, তবে মানে বেসিক্যালি একদম ঢেলে সাজানোর একটা প্রেসক্রিপশন ছিল রবার্তো বেজ্জিওর 900 পৃষ্ঠার সেই রিপোর্টে। সেই রিপোর্টটা ইতালির ফুটবলের হর্তাকর্তারা জাস্ট দে থ্রু দ্য ইট টু দ্য ডাস্টবিন। এটা একটা টেস্ট বিনে চলে গেল, এটার আর কোনো কার্যকারিতা থাকলো না। এবং 2014 বিশ্বকাপেও ইতালি সেম ফেট অর্জন করেছিল। সেটা ছিল একটা গ্রুপ অফ ডেথ, ইংল্যান্ড, উরুগুয়ে এবং কোস্টারিকা ছিল। আহ, কোস্টারিকা এবং উরুগুয়ে থ্রু করেছিল, ইতালি হয়েছিল গ্রুপের থার্ড এবং ইংল্যান্ড হয়েছিল। তো এরপরও তারা তাদের টনক নড়েনি। 2018-তে তারা প্লে অফে কোয়ালিফাইং, তারা ডাইরেক্ট থ্রু করতে পারলো না। প্লে অফে তারা সুইডেনের কাছে 2 লেগসে সুইডেনের কাছে হেরে গেল। সুইডেনের কাছে হেরে তারা বাদ পড়লো। এর পরে পরেই আহ 2020, যেটা 2021-এ হয়েছিল করোনার কারণে, সেখানে তারা চ্যাম্পিয়ন হয়ে গেল ভেরি সারপ্রাইজিংলি। এবং সবাইকে সারপ্রাইজ করে দিয়ে কোচ রবার্তো মানচিনি সেখানে এই ইটালিকে ডিফেন্সিভ, তাদের ঐতিহ্যগত ডিফেন্সিভ ফুটবল যেটা, সেটাকে আহ, পাশ কাটিয়ে সেটাকে চেঞ্জ করে, ট্রান্সফর্ম করে তারা অ্যাটাকিং ফুটবল খেললো, রীতিমতো ফ্রান্স স্পেনের স্টাইলে অ্যাটাকিং ফুটবল খেললো। এবং সেটা কাজে দিল। আহ, যাদের নাম বলেছি একটু আগে, সেখানে চিয়েলিনি, বাস্তনি, স্পিনাজ্জোলা এবং ফরওয়ার্ডে ফ্রেডেরিকো চিয়েজা ছিলেন, এই চিরো ইমোবিলে এবং লরেন্জো ইনসিগিয়ে, তারাই মূলত আহ, ভূমিকা রেখেছিলেন। মিডফিল্ডে ডি মার্কো সম্ভবত ছিল, আমি এই মুহূর্তে বলতে পারছি না। তবে ইটালি আহ, কার্যকর ফুটবলই খেলেছেন এবং সেই টুর্নামেন্ট
তাকে একটা এক্সেপশন হিসাবেই ধরতে চাই সেই টুর্নামেন্টে ইউরো 2021-এ যাদের মনে আছে, 5 বছর আগের কথা মনে থাকারই কথা। ইটালিজ গেমস ওয়ার ভেরি অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ ফুটবল খেলে রীতিমতো তারা সেখানে সাকসেস পেয়েছে। তো সেই টুর্নামেন্টের সাকসেসটা একটা রং সিগন্যাল আসলে ইতালিকে দিয়েছিল যে এই স্টাইলে ফুটবল খেলেই এখন তারা সাকসেসফুল হতে পারবে। তাদের তারা হয়তো তাদের ঐতিহ্যগত যে ডিফেন্সিভ স্টাইল অফ ফুটবল ছিল, কাউন্টার অ্যাটাক বেসড, সেই ফুটবলটাকে তারা আহ, রীতিমতো অস্বীকারই করলো আমি মনে করি। যে ডিফেন্সিভ ফুটবল, ডিফেন্স যে একটা আর্ট, সেটা আসলে ইটালিরই এস্টাবলিশ করা ছিল। এবং যে ডিফেন্স কে আহ, ভাঙতে সব দলের মাথার ঘাম পায়ে পড়তো, সেই টিম হঠাৎ দেখলো ইটালি অ্যাটাকিং ফুটবল খেলছে। এবং এতে ইটালিকে রুখে দেওয়া, যেটা অনেক দলই খেলে থাকে এবং তাদেরকে ফেস করে থাকে। এবং বিভিন্ন লিগ, ইটালিয়ান লিগ, ইটালিয়ান লিগ বাদে স্প্যানিশ লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগে যারা খেলে তারা এই স্টাইলে খেলেই অভ্যস্ত। তো ইটালিকে ক্র্যাক করাটা আসলে আর কোনো কঠিন কাজ তাদের আর থাকলো না। সেই কারণেই ইটালি 2022 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং এ তারা ডাইরেক্ট থ্রু করতে পারেনি, প্লে অফে আসলো। প্লে অফে এসে নর্থ মেসেডোনিয়া, বিলিভ ইট অর নট, নর্থ মেসিডোনিয়ার কাছে হারলো। এবার হারলো বসনিয়া হার্জেগোভিনার কাছে। আহ মানে ইতালির এবারের আহ, আমি আসলে কোয়ালিফাইং এর আমি সবগুলো খেলা দেখিনি। এবং এর আগে ন্যাশনস লিগ যেটা হয়েছে, ন্যাশনস লিগ ইটালি মানে ইউরোপের কেউই খুব একটা পাত্তা দেয় না। তারপর ন্যাশনস লিগের খেলা যা দুই একটা দেখেছি। এবারের প্লে অফের দুটো ম্যাচ দেখেছি ইতালির। আমি আসলে ইতালির কোনো প্লেইং স্টাইল আমি বুঝতে পারিনি। আহ গাতুসো আসলেন, এর আগে স্পালেটি ছিলেন। তারা আসলে ইতালিকে যে কোন স্টাইলে খেলিয়েছেন আমি এখনো ধরতে পারছি না। গাতুসো কোচ হয়ে আসার পর কিন্তু ইতালি পরপর 2 ম্যাচে 5 গোল করে দিয়েছিল। একটাতে মনে হয় 5-4-এ জিতেছিল, আর একটা 5-0-তে জিতেছিল এস্তোনিয়া। আর একটা কোন টিমের সাথে যেন মনে করতে পারছি না, লিকেনস্টাইন সম্ভবত। তো যাই হোক, ইতালি যখন 4 গোল 5 গোল দেয়, সেটা আসলে কিছু কৌতূহল জাগ্রত করে। ইতালি সাধারণত যে বড় টিমের সাথে জিতলেও তারা 1-0 2-1 এভাবে জিতে, ছোট টিমের সাথে জিতলেও 1-0 2-1 জিতে। এটা ইতালির সিগনেচার স্টাইল। খুব বেশি হলে 3-0। 4 গোল 5 গোল যখন দেয় তখন ইতালি কোন স্টাইলে খেলে সেটা নিয়ে আগ্রহ হয়। তো খেলার হাইলাইটস দেখে তো ভাবে বোঝা যায় না, ম্যাচ লাইভ না দেখলে আসলে আপনি সেভাবে ধরতে পারবেন না। তবে যা রিপোর্ট করেছি সেখান থেকে বোঝা গেল ইতালি একটু অ্যাটাকিং স্টাইলে খেলে, কিন্তু সেটা রিফ্লেকশন আমি যখন আবার ইতালিকে যখন লাইভ খেলা দেখছি সেটা রিফ্লেকশন আমরা পাইনি। আমি অবশ্য ফুটবলের ট্যাকটিক্স এর বিষয়ে আমি খুব বিশেষজ্ঞ না, যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন। আমার কাছে ইতালির ফুটবলের কোনো স্টাইল আমার কাছে চোখে পড়েনি। এর মধ্যে আরো কিছু রং সিগন্যাল ছিল। সেটা হচ্ছে 2023 এবং 2025 দুটো সিজনে চ্যাম্পিয়ন্স লিগের, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলান খেলবে। এখানেও আমার মনে হয় ইতালির হর্তাকর্তা ব্যক্তিদের কাছে রং মেসেজ দিয়েছে। তারা হয়তো আত্মপ্রসাদে ভুগছিলেন যে ইতালির প্রসেস সম্ভবত ঠিকই আছে। ইতালির ক্লাবগুলো আহ, এখনো ইউরোপের আহ, মূল টুর্নামেন্টে, ক্লাব টুর্নামেন্টের ফাইনালে যাচ্ছে। দ্যাট মিনস ইতালি ফুটবল ইজ ওকে। এবং ইতালির আহ, এই লাস্ট যে 5-0 গোলে তারা পিএসজির সাথে ফাইনালে হারলো, সেই ইন্টার মিলান টিমে আপনি মানে উম, আহ, এটা আসলে বলে বোঝানো মুশকিল। সেই ম্যাচটা যারা দেখেছেন, দে ডিডন্ট হ্যাভ এনি ফায়ার ইন দ্য বেলি। কোনো ড্রাইভ ছিল না, কোনো ট্যাকটিক্স ছিল না।
এবং ইন্টার মিলান তারা বার্সেলোনার হাইলাইন ডিফেন্সকে আসলে তারা ক্র্যাক করে, এবং বার্সেলোনার হাইলাইন ডিফেন্সের এই সুবিধাটা নিয়ে তারা হয়তো ফাইনালে এসেছিল, এটাই সবাই বলছেন আর কি, কিন্তু পিএসজির সাথে তাদের কোনো জবাবই ছিল না। এখানে অবশ্য ইতালির লিগে তাদের শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ফাইট দিয়ে যাচ্ছিল, তাদের গ্যাস হয়তো শেষ হয়ে গিয়েছিল, এটাও একটা কারণ। বাট ইতালির ইন্টার মিলান তারা দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও আসলে সেটা আমার মনে হয় রং সিগন্যালই দিয়েছেন। তো যাই হোক, এটা বলার কারণ হচ্ছে ইটালির অনেকগুলা সিগন্যালই পাওয়া গিয়েছিল অনেক আগে থেকেই, সিগন্যাল পাওয়া যাচ্ছিল তাদের ইন্টারন্যাশনালে তাদের জেনারেশন দাঁড় না হওয়া, সেখানে যেখানে যেখানে অফিসিয়াল প্রেসক্রিপশন এসেছিল একাডেমি ডেভেলপ করার, সেদিকে ভ্রুক্ষেপ না করা, এবং ইটালির প্লেইং স্টাইল নিয়ে যে কাটাছেড়া, সবকিছু মিলিয়ে আসলে আহ, অনেকগুলা সিগন্যালই ইটালির ফুটবল অ্যাসোসিয়েশনের তাদের হর্তাকর্তারা অনেক সিগন্যালই পেয়েছিলেন, কিন্তু সেগুলোকে তারা আমলে নেননি, এবং সেটার আহ, বলি হয়েছে আসলে ইতালির ফুটবল। অর্থাৎ আহ, অযোগ্য লোক, সব মানে অযোগ্য লোকের কারণে কোনো দুর্বলতাই আসলে, যে কারণগুলো বললাম সেগুলো আসলে ওভারকাম করা যায় নাই, কারণ ইতালি ফুটবল ইজ ইন দ্য রং হ্যান্ডস। এটাই মূলত কারণ বলে আমি মনে করি। রাজনৈতিক প্রভাবের একটা রাজনৈতিক পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স যাকে বলে, সেটা ইতালি ফুটবলে ছিল। 2006 বিশ্বকাপের বছরই তাদের ফুটবলে কিন্তু একটা ম্যাচ পাতানো কেলেঙ্কারি, একটা বড় একটা ঘটনা ছিল, যা ক্যালিসিও পলিজি বলে এই ঘটনাটাকে। আহ, সেখানে মানে সেটার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের একটা বড় রাজনৈতিক ইন্টারফেয়ারেন্সের একটা বড় ভূমিকা ছিল বলে অনেকে এটাকে মনে করেন, এবং সেটাও ইটালি ফুটবলকে কিছুটা পিছিয়ে দিয়েছিল। সেটা হয়তো এখানে ডাইরেক্ট কোনো ভূমিকা রাখেনি, বাট ইতালির সিরি আ, সেই আমরা ছোটবেলা যে কম্পিটিটিভ এবং সেরা প্লেয়ারদের আমরা সিরিয়াতেই প্রথমে দেখতাম, সেই সিরিয়া আর নেই। আহ, হোসে মোরেনহো এখানে বলেছিলেন 1.5 বছর আগে যে ইতালি সিরিয়াতে সেরা খেলোয়াড় এখন আর সিরিয়াতে আসে না। তো সেটাকে একটা আই ওপেনার হিসাবে না নিয়ে ইতালির ফুটবলের হর্তাকর্তারা যথারীতি সেই মরিহকে গালাগালি করেছেন, এবং সেটা নিয়ে তারা কোনো ভ্রুক্ষেপ দেননি। এটা সত্য কিনা সেটা যদি তারা চিন্তা করতেন, তাহলে হয়তো এই অবস্থা থেকে উত্তরণের কথা চিন্তা করতেন। তো যাই হোক, ফাইনাল ওয়ার্ডস আর ইতালি ফুটবল ইজ ইন রং হ্যান্ডস। যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার মেনটেন করেও যদি যোগ্য লোক থাকে, সেই যোগ্য লোকের হাতে পড়লে ইতালি অন্তত, আমি আশা করি পরবর্তী ওয়ার্ল্ড কাপে তারা পার্টিসিপেট করবে। ওয়ার্ল্ড কাপ জেতার আহ, কথা অনেক দূরেই থাক, ওয়ার্ল্ড কাপে তাদের পার্টিসিপেশন খুবই জরুরি। আহ, এটাই ফুটবল ভক্তদের সবার সাথে আমার এই কামনা, ইতালির জন্য শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত আপনি জানাবেন।